আজকে আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করব। ফিউচার কন্টিনিউয়াস টেন্স কাকে বলে? ভবিষ্যতে কোনো কাজ হতে থাকবে, ঘটতে থাকবে, এরূপ বোঝাতে ভার্বের যে রূপ হয় তাকে ফিউচার কন্টিনিউয়াস টেন্স বলে। এগুলো আমরা চিনব কিভাবে? বাক্য দেখে। বাংলা বাক্যের ক্রিয়ার শেষে যেমন এই যে তে থাকবে, তে থাকবে, তে থাকবো, তে থাকবেন ইত্যাদি চিহ্ন থাকবে। যেমন আমি ভাত খেতে থাকবে, যে তে থাকবো আছে। সে ফুটবল খেলতে থাকবে, তে থাকবে আছে। তারা ফুলগুলো তুলতে থাকবে, এই যে তুলতে তে থাকবে আছে। এই ধরনের চিহ্ন থাকলে আমরা বুঝবো যে এটি ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমরা এগুলো কিভাবে অনুবাদ করবো? স্ট্রাকচার গুলো হলো এইরকম: সাবজেক্ট প্লাস শ্যাল বি অবলিক উইল বি প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। কন্টিনিউয়াস শব্দটা থাকলে ভার্বের সাথে আইএনজি হবে, সেই সূত্রে ভার্ব প্লাস আইএনজি। তাহলে আমি ভাত খেতে থাকবো। আমরা জানি আয়ের সাথে শ্যাল বি যায়, তাহলে আমি ইংরেজি হচ্ছে আই শ্যাল বি ইটিং ইটিং রাইস। আই আয়ের পরে শ্যাল, তারপরে বি শ্যাল বি, তারপরে ভার্ব ইট, তারপরে আইএনজি, তারপর অবজেক্ট হচ্ছে রাইস। সে ফুটবল খেলতে থাকবে। হি এর সাথে উইল বি যাবে, হি উইল বি, তারপরে ভার্ব হচ্ছে খেলা, প্লের সাথে আইএনজি প্লেইং, তারপরে অবজেক্ট হচ্ছে ফুটবল, প্লেইং ফুটবল। তারা ফুলগুলো তুলতে থাকবে। তারপরে দে এর সাথে যাবে উইল বি তোলা, ইংরেজি হচ্ছে প্লাক, তার সাথে আইএনজি প্লাকিং ফুলগুলো, দা ফ্লাওয়ার্স। এখন এই সেন্টেন্সগুলো আমরা নেগেটিভে কিভাবে করব? বাংলা বাক্যের শেষে শুধু না যোগ করে দিলে নেগেটিভ হয়ে গেল, নেতিবাচক বাক্য হয়ে গেল। আমি ভাত খেতে থাকবো না, সে ফুটবল খেলতে থাকবে না, তারা ফুলগুলো তুলতে থাকবে না। আর ইংলিশের ক্ষেত্রে একটু পার্থক্য, নট বসবে, কিন্তু নটটা কোন জায়গায় বসবে? এখানে শ্যাল বি অবলিক উইল বি সাহায্যকারী ভার্বের দুটা অংশ রয়েছে, শ্যাল একটা, বি একটা, অথবা উইল একটা, বি একটা। এই নটটা এই শ্যাল বি এবং উইল বি এর ঠিক মাঝখানে বসবে, সামনে বসবে না, পিছনে বসবে না, ঠিক মাঝখানে বসবে। যেমন সাবজেক্ট প্লাস শ্যাল অবলিক উইল প্লাস নট, তারপরে বি, তারপরে প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। তাহলে আমি ভাত খেতে থাকবো না, আই শ্যাল, মাঝখানে আমরা শ্যাল বি, মাঝখানে আমরা নট বসাবো। আই শ্যাল নট বি খাওয়া, ইট, তার সাথে আইএনজি ইটিং রাইস। তাহলে হয়ে গেল আমি ভাত খেতে থাকবো না, আই শ্যাল নট বি ইটিং রাইস। সে ফুটবল খেলতে থাকবে না, হির সাথে উইল বি যায়, উইল বি, কিন্তু মাঝখানে নট হবে। হি উইল নট বি প্লেইং, প্লে মানে খেলার সাথে আইএনজি প্লেইং ফুটবল। তারা ফুলগুলো তুলতে থাকবে না, দে উইল, মাঝখানে নট, তারপরে উইল নট বি প্লাকিং, PLCKING প্লাকিং দ্য ফ্লাওয়ার্স। অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ শিখে গেলাম। এখন একই বাক্যগুলো যদি আমরা ইন্টারোগেটিভ ফর্মে, মানে প্রশ্নবোধক ফর্মে যদি আমরা লিখি, তাহলে অনুবাদ কিভাবে করব? আমি কি ভাত খেতে থাকবো, সে কি ফুটবল খেলতে থাকবে, তারা কি ফুলগুলো তুলতে থাকবে? তাহলে প্রশ্নবোধক চিহ্ন থাকলে প্রথমে সাহায্যকারী ভার্ব চলে আসবে। কিন্তু প্রশ্ন হলো সাহায্যকারী ভার্বের তো দুইটা অংশ, একটা হচ্ছে উইল আর একটা হচ্ছে বি, অথবা শ্যাল আর একটা হচ্ছে বি। এই প্রথম অংশটা সামনে চলে আসবে, শ্যাল অবলিক উইল, তারপরে সাবজেক্ট, তারপরে বি চলে যাবে। সাবজেক্ট শ্যাল অবলিক উইল প্লাস সাবজেক্ট প্লাস বি প্লাস ভার্ব, যেহেতু কন্টিনিউয়াস আইএনজি থাকবে, কন্টিনিউ আইএনজি প্লাস অবজেক্ট প্লাস নোট অফ ইন্টারোগেশন। তাহলে আমি কি ভাত খেতে থাকবো? তাহলে আয়ের জন্য শ্যাল, তারপরে আই, তারপরে বি, তারপরে ইট, তারপরে আইএনজি, শ্যাল আই বি ইটিং রাইস, প্রশ্নবোধক চিহ্ন। সে কি ফুটবল খেলতে থাকবে? উইল হি বি প্লেইং ফুটবল। তারা কি ফুলগুলো তুলতে থাকবে? উইল দে বি প্লাকিং দ্য ফ্লাওয়ার্স। আমরা যদি উক্ত বাক্যগুলো ডব্লিউএস কোশ্চেনে পরিণত করি,
তাহলে কিভাবে অনুবাদ করব? যেমন আমি কখন ভাত খাইতে থাকবো, সে কেন ফুটবল খেলতে থাকবে, তারা কোথায় ফুলগুলো তুলতে থাকবে। এই ডব্লিউএস কোশ্চেন করতে গেলে আমরা ইন্টারোগেটিভ ফর্মটা জেনেছি। সেই ইন্টারোগেটিভ ফর্মের যে স্ট্রাকচার আছে তার সামনে শুধু ডব্লিউএস ডব্লিউএস শব্দটা বসিয়ে দিলেই হয়ে যাবে। যেমন আমি ভাত খাইতে থাকবো, আমি কখন ভাত খাইতে থাকবো, যে কখন এটা হলো ডব্লিউএস ওয়ার্ড। সে কেন ফুটবল খেলতে থাকবে, কেন এটা ডব্লিউএস ওয়ার্ড। তারা কোথায়, কোথায় ডব্লিউএস ওয়ার্ড। তাহলে কেন, কেন ইংরেজি, কখন, কখনের ইংরেজি হচ্ছে হোয়েন, হোয়েন তারপরে শ্যাল অবলিক উইল। তাহলে আমির জন্য শ্যাল বসবে, হোয়েন শ্যাল, তারপরে সাবজেক্ট আই, তারপরে বি, হোয়েন শ্যাল আই বি, তারপরে ইট হচ্ছে খাওয়া, তার সাথে আইএনজি ইটিং রাইস। তাহলে আমি কখন ভাত খাইতে থাকবো, হোয়েন শ্যাল আই বি ইটিং রাইস। সে কেন ফুটবল খেলতে থাকবে, তাহলে প্রথমে কেন, কেনর ইংরেজিতে চলে আসবে হোয়াই, তারপরে সে, সে উইল, ডব্লিউএস এর পরে শ্যাল উইল, এর জন্য উইল যায়। তাহলে হোয়াই উইল হি বি, তারপরে ভার্ব হচ্ছে খেলা করা, প্লে, তার সাথে আইএনজি প্লেইং ফুটবল, ফুটবল। তারা কোথায় ফুলগুলো তুলতে থাকবে, তাহলে কোথায় ইংরেজিটা আগে দেবো, হায়ার, হায়ার মানে কোথায়, তারপরে উইল আসবে, উইল, তারপরে সাবজেক্ট দিয়ে, তারপরে বি, তারপরে ভার্ব হচ্ছে প্লাগ, প্লাগের সাথে আইএনজি প্লাকিং দা ফ্লাওয়ার্স, ফ্লাওয়ার্স। হ্যাঁ, ওই একই বাক্যগুলো যদি আমরা নেগেটিভ ইন্টারোগেটিভ ফর্মে করতে চাই তাহলে স্ট্রাকচার কেমন হবে। নেগেটিভ ইন্টারোগেটিভ হলো প্রশ্নও থাকবে নাও থাকবে। আমি কি ভাত খাইতে থাকবো না, এই যে না আছে, প্রশ্নবোধক চিহ্ন আছে। সে কি ফুটবল খেলতে থাকবে না, তারা কি ফুলগুলো তুলতে থাকবে না, এগুলো হচ্ছে নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স। এগুলোর অনুবাদের স্ট্রাকচার হবে এরকম, যেহেতু প্রশ্নবোধক আছে তাহলে প্রথমে সাহায্যকারী ভাব থাকবে, শ্যাল অবলিক উইল, তারপরে সাবজেক্ট থাকবে, যেহেতু না আছে এজন্য একটা নোটও থাকবে, নট, তারপরে বি, তারপরে ভার্ব, তারপরে আইএনজি, আইএনজি প্লাস অবজেক্ট প্লাস নোট অফ ইন্টারোগেশন। তাহলে আমি কি ভাত খাইতে থাকবো না, প্রথমে আমরা শ্যাল নেব, শ্যাল আই, তারপরে নট আছে, শ্যাল আই নট বি, তারপরে খাওয়ার ইংরেজি ইট, তার সাথে আইএনজি, শ্যাল আই নট বি ইটিং রাইস, দিয়ে প্রশ্নবোধক চিহ্ন হয়ে গেল। আমি কি ভাত খাইতে থাকবো না, শ্যাল আই নট বি ইটিং রাইস। সে কি ফুটবল খেলতে থাকবে না, প্রথমে সাবজেক্ট শেষের জন্য কি আসে, উইল আসে, তাহলে উইল, উইল হি, তারপরে নট, তারপরে বি আছে, তারপরে খেলা ইংরেজি প্লে, তার সাথে আইএনসি প্লেইং ফুটবল, উইল হি নট বি প্লেইং ফুটবল। তারা কি ফুলগুলো তুলতে থাকবে না, প্রথমে উইল আসবে, তারপরে সাবজেক্ট দিয়ে আসবে, তারপরে নট আসবে, তারপরে বি আসবে, তারপরে ভার্ব প্লাগ, তার প্লাগ আসবে, তার সাথে আইএনজি, তারপরে অবজেক্ট দ্য ফ্লাওয়ার্স। উইল দে নট বি প্লাকিং দ্য ফ্লাওয়ার্স।